বিএনপি সবচেয়ে বেশি সংবিধানের বিরুদ্ধে কথা বলেছেন। বেগম জিয়া বাংলাদেশের নেত্রী, উনি নিজে বলেছেন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। অথচ সেই সংবিধান এখন সংবিধান করতে করতে বিএনপি সবচেয়ে মুখের ফেনা ফেলে দিচ্ছেন, যে সংবিধান একটা ধর্মীয় গ্রন্থের পর্যায়ে ওনারা নিয়ে গিয়েছেন। তো সুতরাং এই যে রাজনীতিবিদদের যেই একরকম ক্ষমতা আসার আগে একরকম, ক্ষমতায় যাওয়ার পর যে ভিন্ন আচরণ, এজন্য এবারের যে জুলাই আন্দোলনে রাজনীতিবিদদের মানুষ পছন্দ করে নাই। সাধারণ ব্যানারে ছাত্ররা যখন নেমেছে, প্রত্যেকের জায়গা থেকে রাজপথে নেমেছে, আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু নতুন বাংলাদেশের পরে দেখেন জুলাই সনদের প্রথম স্বাক্ষরকারী ব্যক্তিকে, জুলাই সনদে প্রথম স্বাক্ষরকারী দল কোনটি? বিএনপি। এবং আপনি দেখেন এই জুলাই সনদের যে অঙ্গীকারনামা, এই যে অঙ্গীকারনামায় কি বলা আছে, আমি একটু কোট অ্যান্ড আনকোট করে বলছি, যে জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ এ মর্মে অঙ্গীকারও ঘোষণা করছি যে, তার মানে কি, প্রথম যারা স্বাক্ষর করেছেন তারা অঙ্গীকার করছে যে নতুন রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদ 2025-এর পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করব। তার মানে পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করবে একটা অঙ্গীকারনামা। দ্বিতীয় হচ্ছে বৈধতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে কোনো আদালতে কখনো কোনো প্রশ্ন উত্থাপন করব না। তার মানে এই যে অঙ্গীকারনামা প্রথম স্বাক্ষর করেছে বিএনপি, এবং সে বিএনপি এই যে প্রথম দুটি শর্ত, সে শর্তটি প্রথম ভায়োলেশন করেছে। আপনি প্রথম স্বাক্ষরকারী ব্যক্তি, আপনি প্রথমে ভায়োলেশন করলেন। আপনি প্রথম যেদিন আপনাকে বলা হলো এই আদর্শের আলোকে আপনাকে দুইটা শপথ গ্রহণ করার জন্য, আপনি কি বললেন? আপনি বললেন যে দ্বিতীয় যে শপথটা, এই শপথটা আমাদের সংবিধানে নেই। যেহেতু সংবিধানে নেই, আমাদের কাজ হবে প্রথমে সংসদে গিয়ে এই সংবিধানে 142 দিয়ে সংশোধন করে এই শপথটা আমরা কি করব? অন্তর্ভুক্ত করব, তারপর আমরা শপথ গ্রহণ করব। আপনি আমাকে বলেন, এই যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি সংসদে দাঁড়িয়ে, আপনি জানেন মন্ত্রীদের দুইটা শপথ আছে, সংসদ সদস্যের একটা শপথ, মন্ত্রীদের আরেকটা শপথ আছে। মন্ত্রীদের একটা শপথ হচ্ছে সংবিধান সংরক্ষণ করবে। সেই স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানের এগেনস্টে গিয়ে সংসদে দাঁড়িয়ে উনি বলেছেন যে স্বাধীনতার ঘোষক হচ্ছে কে? জিয়াউর রহমান সাহেব। তার মানে আপনি একজন মন্ত্রী একটা শপথ নিয়েছেন, সে সংসদে দাঁড়িয়ে আপনি আপনার শপথের এগেনস্টে দাঁড়িয়েছেন, কারণ আমাদের সংবিধানের 6ষ্ঠ তফসিলে আছে স্বাধীনতার ঘোষককে শেখ মুজিবুর রহমান। তাহলে তখন তো আপনার বলার দরকার ছিল আমার প্রথমে কাজ হবে 142 দিয়ে যে 6ষ্ঠ তফসিলটা আমি পরিবর্তন করব, তারপরে আমি স্বাধীনতার ঘোষকটা আমি কি করব? প্রকাশ করব। তখন তো আপনি সংবিধানের দোহাই দেন নাই। মানে আমাদের এলাকায় কথা বলে, আমার জামাই ভালো আমার মেয়ের কথা শুনে, আমার ছেলেটা খারাপ তার বউয়ের কথা শুনে। মানে আপনার নিজের কাছে আসলে খুবই ভালো, আপনার নিজের এগেনস্টে গিয়ে তখন সবচেয়ে খারাপ। আপনি সংবিধানে যতগুলো দোহাই দিচ্ছেন, দেখেন সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওনারা আজকে সংবিধান পরিবর্তন করতে চায়, ওনারা সংবিধান সংশোধন করতে চায়, কিন্তু ওনাদের জুলাই সংস্কারের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি পিছনে রাখেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওনারা যে ইশতেহার এবং 31 দফা দিয়েছেন, সে 31 দফা এবং ইশতেহারের মধ্যে ওনারা আছে কিনা। সে 31 দফার প্রথম দফা ওনারা ভায়োলেশন করেছেন। প্রথম দফা ছিল যে সংবিধান সংস্কার পরিষদ করবেন, অথচ কমিশন করবেন। অথচ আজকে সংসদের সবচেয়ে বেশি কথা হচ্ছে সংশোধন হবে নাকি সংস্কার হবে। তারপরে ওনাদের যে ইশতেহার আছে, সেই ইশতেহারে বলেছেন মৃত্যুজনিত কারণ ছাড়া কখনো ওনারা প্রশাসক নিয়োগ করবেন না, কোনো কি বলে সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করবেন না। এবং কি এটা সংবিধানের সম্পূর্ণ ভায়োলেশন। 59-এ বলা আছে মাস্ট বি ইলেক্টেড, প্রশাসক যারা সিটি কর্পোরেশন আছে তারা মাস্ট বি ইলেক্টেড হইতে হবে। বিএনপি সবচেয়ে বেশি বিরোধিতা করেছেন, তখন বিএনপি বলেছে প্রশাসকের এগেনস্টে সবচেয়ে বেশি বিরোধিতা করেছেন। সে বিএনপি ক্ষমতা আসার পরে সবার আগে যারা পরাজিত ছিল, যারা বিভিন্ন জায়গায় হেরেছে, তাদেরকে প্রশাসক নিয়োগ করে দিলেন। তার মানে আপনি আপনার ইশতেহারের এগেনস্টে গিয়ে দাঁড়িয়েছেন। ওনাদের ইশতেহারে ছিল, আপনাদের 11 নম্বর পৃষ্ঠা দেখবেন, ওনাদের ইশতেহারে ছিল ওনারা সুপ্রিম কোর্টের সচিবালয় প্রতিষ্ঠা করবেন, অথচ সেই সচিবালয় অধ্যাদেশকে ওনারা বাতিল করে দিচ্ছেন। তার মানে আপনি জুলাই সংস্কারকে পরে রাখেন, ওনারা ওনাদের ইশতেহার এবং যে 31 দফা আছে সেটার এগেনস্টে গিয়ে দাঁড়িয়েছেন। ওনারা আজকে সব কিছু করবেন, সবাইকে পরিবর্তন করতে চাচ্ছেন, কিন্তু নিজেকে পরিবর্তন করতে চাচ্ছেন। আমি একটা গল্প বলে কথা শেষ করব। একবার একটা রাজা, তার অসুস্থ, সে একজন কবিরাজকে ডেকেছে যে কবিরাজ সাহেব আমি তো অসুস্থ, আমাকে একটু সুস্থ করে দেন। কবিরাজ বললে আপনি এক কাজ করুন, আপনার যা আছে সব লাল লাল দেখবেন, তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। তো রাজা কি করলেন, তার দেয়াল প্রাসাদ সব লাল করে দিলেন, এবং কিছুদিন পরে দেখে যে সে সুস্থ হয়ে যাচ্ছে।
তো পরবর্তী কবিরাজ সাহেব আসলে তাকে পুরস্কৃত করার জন্য কবিরাজ সাদা পাঞ্জাবি পরে আসে, পরে তাকে লাল রং দিয়ে তাকে লাল করে দেওয়া হলো। কবিরাজ সাহেব বললো, আমি আসলাম পুরস্কার নেওয়ার জন্য, আপনারা আমাকে লাল করে দিলেন কেন? তখন রাজা বলে, রাজা সাহেব আপনি বলেছেন না যে সব কিছু লাল করতে হবে, এই জন্য আপনি তো সাদা পাঞ্জাবি পরে আসেন, আমি তো লাল কিছু দেখতে পারবো না, এই জন্য আপনাকে এই সাদা কিছু দেখতে পারবো না, এই জন্য আপনাকে লাল করে দিলাম। বলছে, রাজা সাহেব আপনার কিছু দরকার ছিল না, আপনার কিছু দরকার ছিল না, আপনার দরকার হচ্ছে শুধুমাত্র আপনারা লাল চশমা পরেন, তাহলে সব কিছু অটোমেটিক লাল হয়ে যাবে। আমরা সবাইকে পরিবর্তন করতে চাই, বিএনপি সবাইকে পরিবর্তন করতে চায়, কিন্তু নিজেকে পরিবর্তন করতে চায় না। সবাইকে লাল করছে কিন্তু নিজে লাল চশমা পড়ছে না। তো সুতরাং আপনি যদি নিজে লাল চশমাটা পরেন, দেখেন আমাদের সবচেয়ে বড় গাদ্দারি করেছে কে জানেন? আমি আজকে আপনারা এখানে এই জাতির বিবেক সাংবাদিক যারা আছেন, আমাদের সাথে গাদ্দারি করেছে যারা জুলাইয়ের সময় রাজপথে ছিল না, তারা সবচেয়ে বেশি গাদ্দারি করেছে আমাদের সাথে। যারা রাজপথে, আমি নিজে রাজপথে ছিলাম, আমাকে ডিবি হারুন গ্রেপ্তার করেছে শুধুমাত্র আইনি সহযোগিতা দেওয়ার কারণে। অথচ যারা ছিল না, দেখেন 1971 সালে 70-এর নির্বাচন, আমরা জানি 70-এর নির্বাচন ছিল জনগণের ম্যান্ডেটকে অস্বীকার করার কারণে 71-এ স্বাধীনতা যুদ্ধ হয়েছে। এবং স্বাধীনতা যুদ্ধের সময় বলা হয়ে থাকে শেখ মুজিবুর রহমান ছিলেন না যুদ্ধে, সরাসরি ছিলেন না, এজন্য পরবর্তীতে উনি বাকশাল কায়েম করেছেন। এবারে জুলাই যুদ্ধে যাকে আমরা সবচেয়ে ভালোবেসে প্রধান উপদেষ্টাকে আমরা উপদেষ্টা বানিয়েছি, সবচেয়ে বেশি ভালোবেসে ওনাকে বানিয়েছি, উনি আমাদের সাথে সবচেয়ে বেশি গাদ্দারি করেছেন। আজকে যে প্রধান উপদেষ্টা, উনি যদি রাজপথে থাকতেন, উনি আমাদের এই শহীদ পরিবারদের রক্তগুলো যদি উনি সরাসরি দেখতেন, তাহলে উনি কখনো গাদ্দারি করতেন না। উনি গাদ্দারি কোন দিন করেছে জানেন? গাদ্দারি করেছেন যখন বারবার বলা হয়েছিল গণভোটটা আগে হোক। কারণ বিএনপির ইতিহাস আমরা সকলেই জানি, 91-তে 3 জোটের যে রূপরেখা হয়েছিল, সে রূপরেখা ক্ষমতা আসার পর অস্বীকার করেছিল বিএনপি। সে রূপরেখা অস্বীকার করেছে, বিএনপির ইতিহাস আমরা জানি। কিন্তু বারবার বলা হয়েছে গণভোটটা আগে হোক, বিএনপি বলছে না, একই দিনে হোক। এবং কি যেদিন লন্ডনে থেকে নির্বাচনের ঘোষণা করা হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা, সেদিনে আমরা বুঝতে পেরেছি যে সব কিছু কি সেটেল হয়ে গিয়েছে। আপনি দেখেন আমরা বিশ্বাস করি, এখানে সকলে বিশ্বাস করেন বিএনপি এবার নির্বাচনে স্বচ্ছ বা যেভাবে নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসবে সবাই বিশ্বাস করে। কিন্তু 2/3 মেজরিটিটা বিএনপিকে 2/3 মেজরিটি পাওয়া মানে পেয়ে দেওয়া হয়েছে। আপনি বলবেন কেন? কারণ এই যে ডিপ স্টেট নিয়ে বারবার কথা হচ্ছে, সেই ডিপ স্টেট 2/3 মেজরিটিটা এই জন্য তো ওনাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন, যদি 2/3 মেজরিটি না থাকে তাহলে গুম অধ্যাদেশ কখনো বাতিল করা যাবে না। গুম অধ্যাদেশ বাতিল করতে হলে 2/3 মেজরিটি লাগবে। এই জন্য ওনাদেরকে 2/3 মেজরিটি ব্যবস্থা করেছে, যাতে গুম অধ্যাদেশ, যে ঘুমের আক্রান্ত হয়ে যারা সংসদে বসে অথচ সেখানে দাঁড়িয়ে আমরা গুম অধ্যাদেশটাকে বাতিল করছি। তার মানে জনগণের সাথে গাদ্দারি বহুভাবে হচ্ছে। সবার আগে বাংলাদেশ, বিএনপি সবার আগে বাংলাদেশ শব্দটা বলেছেন, কিন্তু কিছু জিনিস গুপ্ত করেছেন। সেটি হচ্ছে সবার আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হওয়ার কথা ছিল, জাতীয়তাবাদী দলটাকে ওনারা হাইড করে সবার আগে বাংলাদেশ বলেছেন। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি সবার আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হয়ে গিয়েছে। তো সুতরাং আজকের এই জুলাই যুদ্ধে এখানে যারা আছে, তাদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। আমরা বারবার বলবো, এ গাদ্দারি কখনো করবেন না। এ গাদ্দারি করলে এ গাদ্দারি ইতিহাস কখনো ভালো হয় না। ইতিপূর্বে অনেকে গাদ্দারি করেছে, কিন্তু গাদ্দারি করে এটার ফলাফল কখনো ভালো হয়নি। তো সুতরাং আমরা আবারও আহ্বান জানাবো, আমরা চাই বিএনপি ক্ষমতাটা কন্টিনিউ করুক, কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় ওনারা নিজেরাই চায় না ওনারা যে ক্ষমতাটা কন্টিনিউ করুক। তো সুতরাং আপনারা জুলাইয়ে সংস্কারের এগেনস্টে যাবেন না, আপনারা আপনাদের 31 দফার এগেনস্টে যাবেন না, আপনারা আপনাদের ইশতেহারের এগেনস্টে যাবেন না। তো সুতরাং আপনারা এটাকে ওন করবেন। আমি আসলে কথা শোনা যাচ্ছে, আমি আসলে বেশিক্ষণ কথা বলবো না, আমি কয়েকটা কথা বলে কথা শেষ করব। কারণ একবারে শেষ সময়ে এসে এত কথা বলা খুবই কঠিন কাজ। বক্তৃতা মানে বকযোক্তিতা, মানে তিতা বকবকানি। মিষ্টি খাওয়ার পর তিতা বকবকানি শোনা যাবে না। আমি আজকের এই চমৎকার আয়োজন, জুলাই পরিবার এবং জুলাই যোদ্ধাদের আজকের যে চমৎকার আয়োজন, আমি তাদেরকে অভিবাদন জানাই। সাথে সাথে আমি কয়েকটা কথা বলবো। সেটি হচ্ছে, দেখেন আমরা 17-18 বছর ফেসিজমের গ্যারাকলে ছিলাম, এবং আমরা অনেকে এখানে অনেক রাজনীতিবিদ আছেন, বিভিন্ন ব্যানারে রাজপথে নেমেছিল। কিন্তু আমরা দেখেছি ব্যানারে রাজপথে নামার পরে অনেকগুলো আন্দোলন হয়েছে, কোনো আন্দোলনে আমরা সাধারণ মানুষকে নামতে দেখিনি। কিন্তু এবারে জুলাই যে আন্দোলন হয়েছে সে আন্দোলনে আমরা সব ধরনের ব্যক্তিদেরকে নামতে দেখেছি। তার মানে হচ্ছে বাংলাদেশের মানুষ রাজনীতিবিদদেরকে পছন্দ করে না,
যদি রাজনীতিবিদদের পছন্দ করত তাহলে 17-18 বছর যতগুলো আন্দোলন হয়েছে, ঈদের পরে যতগুলো আন্দোলন হয়েছে, প্রত্যেকটা আন্দোলনে সাধারণ মানুষ, বিদ্যা বনিতা, তরুণ সকলেই নামার কথা, কিন্তু নামিনি। কেন নামিনি তাদেরকে? কারণ আমরা দেখি রাজনীতিবিদরা ক্ষমতা আসার আগে একরকম, ক্ষমতা যাওয়ার পরে অন্যরকম হয়ে যায়। আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সবচেয়ে বেশি আন্দোলন করেছে আওয়ামী লীগ। সে আওয়ামী লীগ যখন ক্ষমতা আসে তো সরাসরি 180 ডিগ্রিতে ইউটার্ন নিয়ে তারা অস্বীকার করছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছে। বিএনপি সবচেয়ে বেশি সংবিধানের বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা বলেছে। আপনার এখন ভিডিওগ্রাফি আছে। আমাদের এলাকায় একসময় কথা বলতো যে মরণ্য আর হিরোইনের কোনো বিচার নেই, মানে যে মারা যাবে তার কোনো বিচার হয় না, আর যে একটা কথা বলে ফেরত যাবে তার কোনো বিচার হয় না। কিন্তু এখন ভিডিওগ্রাফি আছে, সোশ্যাল মিডিয়া আছে, আপনি শত শত ভিডিও পাবেন এবং জুলাই সংস্কারটা বাস্তবায়ন করবেন সে আহ্বান জানাচ্ছি। সে আহ্বান জানিয়ে আমার এখানে অগোছালো কথা শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।